আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে পছন্দ করেন তাদের জন্য আজকের গল্প ডাক্তার গৌরীদের লেখা পরিণতি। এই একটা বড় বাজে স্বভাব চিন্ময়ের। সব কাজ নিজে করতে যায়। টাকা পয়সার অভাব নেই, বাড়িটাও পৈতৃক। একটা চালু ওষুধের দোকানও আছে, তার থেকে ভালো রোজগারও আসে। সামান্য টাকা দিয়ে লোককে দিয়ে যে কাজ করানো যায় সেটা চিন্ময় নিজেই করতে পছন্দ করে। শহরের এক প্রান্তে ছোট্ট একটা দোতলা বাড়ি। একতলায় থাকে তন্ময়, চিন্ময়ের বড় ভাই। দোতলায় থাকে চিন্ময়। বাবা থাকতেই এই ব্যবস্থা করে গেছেন, সুতরাং কোনো সমস্যা হওয়ার কোনো কথাই নেই। দোকানের টাকাও দুভাগ হয়, সবই বাবার বন্দোবস্ত। চিন্ময় আর তন্ময় সৎ ভাই। তন্ময় কোনোদিনই তার ভাই চিন্ময়কে সহ্য করতে পারে না। এটা জানতেন বলেই বাবার এরকম ব্যবস্থা করে গেছেন। কিন্তু দোকানের টাকা থেকে চিন্ময়কে ভাগ দিতে তন্ময়ের গা জ্বলে যায়। সেভাবে কেন দেব? দোকান তো আমি দেখি, চিন্ময় আসে মাঝে সাঝে, তবে টাকাটা সমান ভাগ হবে কেন? কিন্তু এখানে কোনো উপায়ও নেই, কারণ বাবাই এরকম বিলি ব্যবস্থা করে গেছেন। এতদিন যাও বা চলছিল একরকম, কিন্তু তন্ময়ের বিয়ে হওয়ার পর তার চাহিদা গেল অনেক গুণ বেড়ে। তার ফলে তন্ময়ের মনের মধ্যে বাস করতে শুরু করলো শয়তান। সে দিনকাল ভাবতে লাগলো কি করে চিন্ময়কে বঞ্চিত করে পুরো টাকাটা নিজে হাতানো যায়। অনেক ভেবেও যখন কোনো পথ পেল না, তখন তার মনে হতে লাগলো চিন্ময়ের হাত থেকে নিস্তার পাবার মাত্র একটাই পথ। যদি কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টে চিন্ময় মারা যায়, তাহলেই রাস্তা একবারে পরিষ্কার, বাড়ি দোকান সব ওর হয়ে যাবে। তন্ময় কিন্তু আশায় আছে একদিন না একদিন চিন্ময়ের সাংঘাতিক কিছু ঘটিয়েই ছাড়বে। তার কারণ চিন্ময়ের স্বভাব। ওই যে বলেছি প্রথমেই, চিন্ময় সব কাজ নিজে করতে ভালোবাসত। তার ফলে অনেক সময় তার দুর্ঘটনায় পড়ার সম্ভাবনাও প্রবল হতো। তন্ময়ের প্রধান কাজ হলো চিন্ময় কখন কি করছে লক্ষ্য রাখা। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তন্ময় চোখ কান খোলা রাখে চিন্ময়ের ব্যাপারে। তন্ময়ের স্ত্রী মনোরমা কিন্তু এসব কিছুই বোঝে না। সে সহজ সরল মানুষ। দেওরের বিয়ে হয়নি, একা থাকে বলে সে কত রকম রান্না করে দেয় চিন্ময়কে। তন্ময় কিন্তু এসব একবারে পছন্দ করে না। তার চিন্ময়ের ওপর রাগটা যেন দিন দিন কোনো কারণবশত বেড়েই চলেছে। হঠাৎ একদিন তন্ময় দেখল চিন্ময় দোতলা সমান একটা লম্বা মই নিয়ে বাড়ির পেছনের দিকে পাঁচিলের গায়ে লাগিয়েছে। মনোরমার চোখ এড়িয়ে তন্ময় বাড়ির থেকে বেরিয়ে একটু দূরে থেকে লক্ষ্য করল চিন্ময়ের দোতলার জানলার ওপরে একটা অশ্বত্থ গাছ গজিয়েছে। চিন্ময় সেই গাছটা কাটবে বলে একটা কাটারি আর একটা অ্যাসিডের বোতল জানলার ধারে আলসের ওপর রেখেছে। দুপুর তখন 2টো, গরমকাল, আশেপাশে মানুষও কম। মনোরমাও আওয়ার পর ঘরে বিশ্রাম নিচ্ছে। তন্ময়ের মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপল। সে 2টো আধ ভাঙা ইটের টুকরো জোগাড় করলো, তারপর অপেক্ষা করতে লাগলো। চিন্ময় মই দিয়ে ওপরে উঠে গেল। আলসেটা চওড়া, এক হাতে জানলার রডটা শক্ত করে ধরে অন্য হাতে গাছ কাটতে লাগলো। ঠিক সেই মুহূর্তে তন্ময় মইটার একটা দিক সামান্য তুলে দুদিকে ইটের আদলা রেখে তার ওপর কোনো রকমে ব্যালেন্স করে মইটাকে দাঁড় করালো। তার মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। আজ আর কেউ চিন্ময়কে বাঁচাতে পারবে না। নামতে যাবে আর তক্ষুনি, মনে ভাবল, আর নিজে নিজেই আনন্দ উপভোগ করল।
নিজের এই নোংরা কাজটাকে শেষ করে সে বাড়ির পেছনে একটু দূরে গিয়ে আড়াল করে দেখতে লাগলো চিন্ময়ের পরিণতি কী হয়। গাছ কাটার পর কাটারিটা এক পাশে রেখে চিন্ময় অ্যাসিডের বোতলটার মুখ খুলল, কিন্তু আর একটু উঁচুতে না উঠলে অ্যাসিডটা দেওয়া যাবে না। তাই এক হাতে অ্যাসিডের বোতল নিয়ে মই দিয়ে একটু উঁচুতে উঠবে বলে মইয়ের ওপর পা রাখলো। সঙ্গে সঙ্গে মই সমেত ছিটকে পড়ল নিচের পাঁচিলের গায়ে। হাতের খোলা অ্যাসিডের বোতলটা পুরো উল্টে এসে পড়ল নিজের মুখের ওপর। চিৎকার করে উঠল চিন্ময়। চিন্ময়ের কি হলো দেখার জন্য কৌতূহলে ছুটে এলো তন্ময়। চিন্ময় তন্ময়কে কিছু বলতে চাইল, কিন্তু পারল না। তবে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সে দেখল তন্ময়ের চোখে মুখে চাপা আনন্দ ভেসে উঠেছে। চোখ ফুটে উঠেছে নিষ্ঠুর কুটিল দৃষ্টিতে। প্রচণ্ড শব্দ আর চিৎকারে মনোরমাও ছুটে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সারা পাড়ায় হৈ হৈ পড়ে গেল। মই থেকে পড়ে চিন্ময়ের মৃত্যু হয়েছে। অ্যাসিডে পোড়া চিন্ময়ের মুখটা এমন বিভৎস হয়ে উঠেছে যে চোখে দেখা যাচ্ছে না, তার উপর একটা চামড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। চিন্ময়ের মৃত্যু নিয়ে কারুর কোনো সন্দেহ ছিল না, তবুও পোস্টমর্টম করা হলো। সেখানেও একই রিপোর্ট পাওয়া গেল, উপর থেকে পড়ে মৃত্যু। সুতরাং তন্ময়ের ওপর কারো সন্দেহ হলো না, অপঘাতে মৃত্যু। 3 দিনে কাজ শেষ হলো। আর কোনো বাধা রইল না। বাড়ি, টাকা কড়ি, বিষয় সম্পত্তি, দোকান, এখন সব কিছু তন্ময়ের। হাঁপ ছেড়ে বাঁচল যেন তন্ময়। পরম নিশ্চিন্তে ঘুমোলো সে রাতে। কিন্তু চিন্ময়ের আত্মা কি এত সহজে নিষ্কৃতি দেবে তার হত্যাকারীকে? সারা বাড়িতে একটা অ্যাসিডের পোড়া চামচে গন্ধ ছড়িয়ে আছে। চিন্ময়ের দোতলার ঘরটা চাবি দেওয়া, তবু দিনরাত মনোরমা যেন শুনতে পাচ্ছে উপরের ঘরে কে যেন চলে ফিরে বেড়ায়। ধূপধাপ শব্দ হয়। দোতলায় রান্নাঘর থেকে রান্না করার শব্দ হচ্ছে। মনোরমা এতে প্রচণ্ড ভয় পেয়ে বাপের বাড়ি চলে গেল একদিন। এ বাড়িতে তন্ময় তখন একা, একদম একা। সেদিন মাঝরাতে কিসের একটা শব্দে যেন ঘুম ভেঙে গেল তন্ময়ের। গরমকাল বলে জানলাটা খোলা ছিল। দেখল খোলা জানলার বাইরে কে যেন দাঁড়িয়ে। সে কে কে করে চিৎকার করে উঠল। তার তন্দ্রার মধ্যেই বিছানা থেকে লাফ দিল সে। আলো জ্বালতে গিয়ে দেখল আলোটা জ্বলল না, মনে হয় লোডশেডিং। হাতের কাছে টর্চ ছিল। জানলার ওপর ফেলতেই আটকে উঠল তন্ময়। অ্যাসিডের পোড়া একটা বিভৎস মুখ চট করে যেন জানলা থেকে সরে গেল। তন্ময় নিজের অজান্তেই চিৎকার করে উঠল। তার মুখ থেকে বেরিয়ে আসলো একটাই শব্দ, চিন্ময়। চিন্ময়ের আত্মা তাহলে তাকে তাড়া করে বেড়াচ্ছে। প্রচণ্ড ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। চিৎকার করতে গেল, গলা দিয়ে স্বর বেরোলো না। কিন্তু এ অবস্থায় ঘরে বসে থাকাও তো যায় না। তন্ময় ঘরের দরজা খুলে বেরোতে গেল, পারল না। দরজাটা যেন দড়াম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঠিক তারপরেই কে যেন খসখসে গলায় বলে উঠল, আমার হাত থেকে তোর নিস্তার নেই রে। তুমি কি মনে করেছিলে আমাকে মেরে একা সব ভোগ করবে? কিন্তু আমি তো তা হতে দেব না। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই তন্ময়ের হাত পা যেন কাঠ হয়ে গেল। গলা থেকে তার আওয়াজ বেরোলো না, যেন সে নিঃশ্বাস নিতেই ভুলে যাচ্ছে। সেই মুহূর্তে সে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, ওরে আমি মারিনি, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি মারিনি। ভেসে আসলো চিন্ময়ের গলার হাসির শব্দ। কান ফাটানো সেই শব্দ, আর তার সঙ্গে
চিন্ময় বলে চলেছে, বিশ্বাস তোকে? আবার সেই অট্ট হাসি। লোকের চোখে ধুলো দিয়েছ বলে মনে করো না, আমার চোখেও ধুলো দিয়েছ। শাস্তি তোমায় পেতেই হবে। জানো নিশ্চয়ই খুনের শাস্তি কি? তার জন্য প্রস্তুত হও। ঠিক যেভাবে আমাকে মেরেছ, তোমাকেও সেইভাবেই মরতে হবে। তন্ময় কথাগুলো শুনছিল আর ভাবছিল যেন কোনো সুদূর দূরবর্তী জায়গা থেকে কথাগুলো ভেসে ভেসে আসছে। গলাটা ফ্যাসফেসে, কিন্তু সে বুঝতে পারল গলাটা চিন্ময়ের। মনকে শক্ত করে গলার জোর এনে তন্ময় বলল, আমি তোমাকে মেরেছি, তার প্রমাণ কি? পরক্ষণেই শোনা গেল আবার সেই কান ফাটানো হাসি। সঙ্গে চিন্ময়ের বীভৎস চিৎকার। বলল, আমি এখন আর মানুষ নই রে। মানুষের নিয়ম কানুন প্রমাণ আমার দরকার হয় না। আমি এক্ষুনি তোকে মারব, গলা টিপে শেষ করে দেব। কিন্তু এত সহজে আমি তোকে নিষ্কৃতি দেব না। তোর খাওয়া ঘুম সব কেড়ে নেব। আমি প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ নেওয়া হয়ে গেলেই তবেই আমার মুক্তি। জানলা দিয়ে আসা বাইরের আলোয় তন্ময় দেখল একটা আধ পোড়া ঝলসানো বীভৎস মুখের মধ্যে দুটো চোখ আগুনের ভাটার মতো জ্বলছে। দেখতে দেখতে তন্ময় অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। একদিনের মধ্যেই বাড়িটার নামে বদনাম রটে গেল। ভূতের বাড়ি বলে কাজের লোক কাজ করতে আসলো না। ঘর ছেড়ে বেরোতেও এখন ভয় পায় তন্ময়। হঠাৎ করেই সে মাঝে মাঝে বীভৎস কিছু দেখে অপ্রকৃতিস্থ হয়ে ওঠে। হঠাৎ একদিন দরজায় কলিং বেলের আওয়াজ শুনল তন্ময়। তন্ময়ের কানে যেন অন্য কিছু ভাসছে। বারবার কলিং বেলের আওয়াজ হতে হতেই তন্ময় যেন ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সে সামনে দেখতে পেল তার স্ত্রী মনোরমাকে, হাতে টিফিন ক্যারিয়ার। তাতে মনে হয় খাবার দাবার নিয়ে এসেছে সে বাপের বাড়ির থেকে। মনোরমাও এ বাড়িতে আর থাকতে চায় না। অবিরত কোনো না কোনো ভৌতিক আওয়াজে সে সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। তাই সে চায় তার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যেতে। মনোরমাকে দেখে তন্ময় আবার অপ্রকৃতিস্থ হয়ে গেল। সে যখন অপ্রকৃতিস্থ হয়ে যায় তখন তার কানের কাছে এসে কেউ বা কারা যেন কিছু বলার চেষ্টা করে। সেটা শুনেই তন্ময় আরো চিৎকার করে ওঠে। আজ যেন তার কানের কাছে এসে কেউ বলছে, তুই তোর বউয়ের কাছে সব স্বীকার কর। তুই চিন্ময়কে মেরেছিস, স্বীকার কর, স্বীকার কর। হঠাৎ আবার চিৎকার করে উঠল তন্ময়। চিৎকার করে তার বউয়ের পায়ের কাছে গিয়ে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি চিন্ময়কে মেরেছি, তুমি আমায় বাঁচাও, বাঁচাও মনোরমা, তুমি আমায় বাঁচাও। কথাগুলো শুনে মনোরমা ভয়ে সাদা হয়ে গিয়েছিল। কোনো রকমে বলল, এটা তুমি কি বলছো? চিন্ময়? কিন্তু কেন, কেন তুমি এই কাজ করেছো? তন্ময় বলে, হ্যাঁ মনোরমা, আমি ওকে মেরেছি। এবার তুমি আমাকে বাঁচাও, বাঁচাও তুমি আমায়। মনোরমা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। তন্ময় পাগলের মতো শুধু বলে যাচ্ছে, হ্যাঁ আমি মেরেছি, আমি আমি আমি। কথাগুলো শুনতে শুনতে মনোরমা অজ্ঞান হয়ে গেল। তন্ময় কানে হাত চাপা দিয়ে চিৎকার করে ঘর ছেড়ে ছুটে বেরিয়ে গেল। হঠাৎ করে গোটা ঘরে শুরু হলো অট্টহাসি। সেই হাসি যেন কান ফাটিয়ে দিচ্ছে চারিদিকে। তন্ময় সেই হাসির শব্দের ভয়ে দিকবিদিক শূন্য হয়ে ছুটছে, তো ছুটছে, ছুটেই যাচ্ছে, কিন্তু বুঝতে পারল না ওকে কেউ তাড়িয়ে নিয়ে যাচ্ছে ছাদের দিকে। বাড়িটাও ছোট,
ছাদটাও ছোট, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তন্ময়ের। একটু জল চাই, জল। ছাদের রিজার্ভারের গায়ে লাগানো কলটা খুলল তন্ময়, কিন্তু এ কি, জল নয়, লাল টকটকে রক্ত পড়ছে সেখান থেকে। তন্ময় যেন পাগলের মতো বিড়বিড় করতে লাগলো, এটা কি, জল না রক্ত, এটা কি? তন্ময়ের হাত পা কাঁপছে, সমস্ত শরীর অজানা আতঙ্কে শিউরে উঠছে বারবার। গলা শুকিয়ে কাঠ হওয়ার জন্য সে দৌড়ে গেল রিজার্ভারের ঢাকনা খুলতে, কিন্তু ঢাকনা খুলতেই সে দেখল ভেতরে রক্তের বন্যা বইছে। তার মধ্যে জেগে উঠেছে চিন্ময়ের আধ পোড়া মুখ। ক্রমশ হাসির শব্দটা বেড়েই চলেছে। তন্ময় পরিষ্কার দেখল রিজার্ভারের ভেতর থেকে রক্তাক্ত দেহে বেরিয়ে এলো চিন্ময়। একটু একটু করে এগিয়ে এলো তন্ময়ের দিকে। তন্ময় কোনো রকমে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, খবরদার, আমার কাছে আসবে না তুমি, আমি কিচ্ছু করিনি, আমি তোমায় কিচ্ছু করিনি। এবার প্রচণ্ড জোরে ধমকে উঠল অশরীরী আত্মা, বলল, চুপ, একদম চুপ। এবার তুমি তৈরি হও মৃত্যুর জন্য। তন্ময়ের মুখ ভয়ে সাদা হয়ে গেছে। তন্ময় পিছু হটছে, তার চোখ সামনে চিন্ময়ের দিকে। পিছু হটতে হটতে সে একবারে ছাদের নিচু আলসের ধারে চলে এসেছে। কখন এসেছে বুঝতেই পারেনি সে। আর এক পা পেছলেই সে সোজা নিচে গিয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে পড়ল চিন্ময়, আর তন্ময় মনে করল এই সুযোগে সে পালাবে। পিছন ফিরে সে পালাতে গেল, কিন্তু লক্ষ্য করল তার পায়ের তলায় মাটি নেই। প্রচণ্ড শব্দে তন্ময়ের দেহটা ঠিক চিন্ময়ের মতো পাঁচিলের গায়ে গিয়ে পড়ল, ঠিক সেই জায়গায় যেখানটায় চিন্ময় পড়েছিল, যেখানে এখনো অ্যাসিডের বোতলের ভাঙা টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তন্ময় মুখ থুবড়ে পড়েছে তার ওপর। সমস্ত মুখের ওপর কাঁচের টুকরো ঢুকে তন্ময়ের মুখটা বিভৎস হয়ে গেছে। প্রাণহীন দেহটা দেখে চিন্ময় আনন্দে চিৎকার করে উঠল। তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল আকাশের গায়ে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।